হারতে হারতে জিতেছেন এমন অনেকেই আছেন, তবে হারার পরে সারা দেশের জনগণ শকিং হয়েছেন এমন ক্যান্ডিডেট নেহাত কম নয়। আজকের আলোচনায় কিছু বড় নাম, যাদের হার হয়তো এখনও মানুষের চোখে মুখে স্বপ্নের ছাপ হয়ে আছে। 2024 সালের সাধারণ নির্বাচন অসাধারণ হয়েছে, তার মধ্যেও কিছু অসাধারণ জিনিস সাধারণভাবে পরাজয় মেনে নিয়েছে। চলুন দেখে নিই কোন কোন বড় নেতার হার হয়েছে। বড় মানে যাদের আমরা চিনি জানি এমন নেতাদের হার। প্রথমেই আসা যাক দিল্লির বুকে এক উঠতি তরুণ তুর্কির হার দিয়েই শুরু করা যাক। বিহারের এই যুবক ছেলেটি কংগ্রেসে সামিল হন যখন, তার আগের থেকেই ভারতের রাজনীতিতে বড় নাম হয়ে উঠেছিল কানাইয়া কুমার। এইবার কানাইয়া কুমার ভোটে লড়েন নর্থ ইস্ট দিল্লি থেকে। ওনার বিপক্ষে ছিলেন বিজেপির গতবারের সাংসদ মনোজ তিওয়ারি। এই কেন্দ্রটি ছিল সমানে সমানে লড়াই, আর তাতে মনোজ তিওয়ারি বাজি জিতে নেয় 1,38,778 ভোটে, যার ফলে কানাইয়া কুমারের তরি প্রথমেই ডুবে গেল। এমনকি ওনার মতন সুবক্তারও হার হয়, এটা সারা ভারতবর্ষ দেখতে পেল। সুবক্তা হলেই হবে না, জনগণের দ্বারা নির্বাচিত হতে হবে। জনগণ যাকে পছন্দ করবে সেই হবে নেতা। তাহলে কানাইয়া কুমার উঠতি তারকা হয়েও হার মানলেন। পরের আসন বিগ উইকেট পড়েছে বাংলার থেকে। তৃণমূলের বড় সফলতা, ভারতীয় জনতা পার্টির গতবারের জেতা আসন এইবার হাতছাড়া হয়েছে। বর্ধমান দুর্গাপুর, এই আসনে প্রার্থী ছিলেন বিজেপির বাংলার প্রাক্তন সভাপতি, ভারতের বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ, তৃণমূলের কীর্তি আজাদ, সিপিআইএমের সুকৃতি ঘোষাল। সবই রাজনীতির খেলা। কে ভেবেছিলেন দিলীপবাবু ওনার জেতা মেদিনীপুরের আসন ছেড়ে ভোটে লড়তে আসবেন বর্ধমান দুর্গাপুরে? তবে এটাও কিন্তু বিজেপির গতবারের জেতা আসন ছিল। এই আসনটি গতবারে বিজেপি জিতলেও এইবারে কিন্তু বড় মার্জিনে হার মেনেছেন দিলীপ ঘোষের মতো নেতা। উনি হেরেছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের নিকট 1,37,981 ভোটে। হারের পরেই কিন্তু নানা প্রশ্নে বিদ্ধ বঙ্গ বিজেপি। ঘরে বাইরে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বঙ্গ বিজেপির ভোটের রণকৌশলের আর নেতাদের। আর এখানে দিলীপবাবুও কিন্তু অকপট বলে যাচ্ছেন রাজ্যের বিজেপি নেতৃত্ব নিয়ে। যাই হোক, দিলীপবাবু বহু ভোটে হেরেছেন। পরের আসন ভারতের প্রায় সর্ব উত্তরের আসন জম্মু কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি আসনে হেরেছেন জম্মু কাশ্মীরের পূর্বের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। শুধু হারই নয়, এ যেন বিশাল হার। উনি একজন জম্মু কাশ্মীরের প্রভাবশালী নেত্রী, জনপ্রিয় নেত্রী হয়েও এবছরে বিশাল ব্যবধানে হার। 2,81,794 ভোটে হেরেছেন। আসলে রাজনীতির ময়দানে প্রভাবশালী নেতা নেত্রীর থেকেও যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো গ্রহণযোগ্যতা। আর এই লোকসভায় মেহবুবা মুফতিকে তাই তো নাস্তানুবুত হতে হয়েছে। হয়তো ওনার গ্রহণযোগ্যতা কমেছে এই লোকসভা আসনে, তাই ওনার হার হয়েছে। পরের আসন তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। অনেকেই ভেবেছিলেন, এমনকি বহু সেফলিস্টরা পর্যন্ত বলা শুরু করেছিলেন, এইবার তামিলনাড়ু থেকে বিজেপির মিনিমাম 10 থেকে 12টা আসন আসতে চলেছে। আর এটা স্বপ্ন নয়, বাস্তবতার সম্মুখে আসার চান্স ছিল শুধু কে আন্নামালাইয়ের কঠিন পরিশ্রমের জন্য। অতি অল্প বয়সে উনি আইপিএসের চাকরিতে রিজাইন দিয়ে যুক্ত হন রাজনীতিতে। ভোটের প্রচারও ঠিকঠাকই করেছিলেন, তবে বাদ সেধেছে এখানে এখনও জনগণ তাদের রিজিওনাল পার্টিতেই আশ্বস্ত হয়ে আছেন, আস্থা রেখেছেন। তাই তো মুখ্যমন্ত্রী জোট সঙ্গীদের যেভাবে যে আসনে দাঁড় করিয়েছে সেই আসন থেকে জিতে গিয়েছেন। কে আন্নামালাই হেরেছেন এখানে কোয়েম্বাটুর থেকে 1,18,068টি ভোটে। এখন দেখার তামিলনাড়ুতে পরবর্তীতে কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন কে আন্নামালাই। পরবর্তী লোকসভা বা বিধানসভা ভোটে কী রকম ফল এনে দিতে পারেন কে আন্নামালাই। বিজেপির ভরসা তামিলনাড়ুতে। উনি কিন্তু হেরেছেন 1,18,068টি ভোটে। পরের নেতা ছিলেন মুখ্যমন্ত্রী। হয়তো অনেকেই ভেবেছিলেন রাজস্থান মধ্যপ্রদেশ কংগ্রেস হারলেও ছত্তিশগড়ে ধরে রাখবে মুখ্যমন্ত্রী কংগ্রেসের। এই তো কিছুদিন আগে ঘটে যাওয়া বিধানসভার ভাবনা ছিল এটাই। তবে সেই বিধানসভা ভোটে ভালো লড়াই দিলেও মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের দল হেরে যান। 2024 লোকসভার ভোটে পূর্ব মুখ্যমন্ত্রী স্বয়ং ভূপেশ বাঘেল ভোটে লড়েন। তবে ওই যে বললাম গ্রহণযোগ্যতা, তা কমতে কমতে লোকসভাতেও হারেন কংগ্রেসের একসময় দাপুটে নেতা ভূপেশ বাঘেল।
উনি রাজনন্দাগাঁওতে 44,411 ভোটে পরাজিত হয়েছেন। আসলে এবারেও মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বিজেপি তাদের ভোট একেবারে অটুটভাবে ধরে রেখেছেন। নাম্বার 6, গান্ধী পরিবারের বড় হার হয়েছে। দেখুন, গান্ধী পরিবারও কিন্তু দুই ভাগে বিভক্ত। একটি ভাগে সঞ্জয় গান্ধীর যে বংশধরেরা আছে ওনারা আছেন, অর্থাৎ বরুণ গান্ধী এবং ওনার মা মেনকা গান্ধী। বিজেপির টিকিটে ভোটে লড়েন উত্তরপ্রদেশ থেকে। সাংসদও ছিলেন দুইজনেই, তবে সবই রাজনীতির খেলা। সাংসদ বরুণ গান্ধীর টিকিটই পাননি এবছরে, তবে মা মেনকা গান্ধীর টিকিট পান। কিন্তু উনি উত্তরপ্রদেশের সুলতানপুর আসনে সমাজবাদী পার্টির নেতা রামভুয়াল নিষাদের কাছে হেরে যান 43,174 ভোটে, যার ফলে গান্ধী পরিবারের এই ফাটল এখন কোন দিকে যায় তা কিন্তু রাজনীতির ভবিষ্যতের উপর নির্ভর করছে উত্তরপ্রদেশে। পরের নেতা বাংলা সিপিআইএমের বর্তমান হেড। সবাই ভেবেছিল বাংলা থেকে সিপিআইএম হয়তো এই একজন নেতার হাত ধরে অন্তত একটি আসন পেতে চলেছে, তবে সেই আশাই একেবারে জল ঢেলে মুর্শিদাবাদ আসন থেকে মোহাম্মদ সেলিম হারেন। সারা বাংলায় যারা সিপিআইএমের প্রার্থী হয়েছিলেন তারা অনেকেই বলছিলেন মোহাম্মদ সেলিমের মতো লড়াই করেছে, অর্থাৎ উনি যেন একজন আইডল লড়াই দিয়েছিলেন। উনি জিতছেনই এমন ভাব হয়ে উঠেছিল, তবে ফলাফল বেরোতেই চক্ষু চড়ক গাছে। সিপিআইএম একেবারে ওনার কায়দায় ভোটে লড়ে সব আসনে ভরাডুবি হয়েছে, সাথে ওনাকে তো ডুবতেই হয়েছে। উনি মুর্শিদাবাদ আসনে আবু তাহের খানের কাছে, অর্থাৎ তৃণমূল প্রার্থীর কাছে 1,64,215 ভোটে হেরেছেন। এখন রাজনীতিবিদরা সিপিআইএম কিভাবে ঘুরে দাঁড়াতে পারে সেই সলিউশন খুঁজে বের করার চেষ্টায় নেমে পড়েছে। যাই হোক, ভোটে কিন্তু মোহাম্মদ সেলিম 1,64,215 ভোটে হেরেছেন। পরের আসন আসামের রাজনীতির পটভূমি বদলে গেছে এই আসনটি হারার জন্য। উনি পরপর 3বার সাংসদ হন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট দলের প্রধান ব্যক্তিত্ব হয়ে। কথা বলছি বদরুদ্দিন আজমলকে নিয়ে। উনি তো এবারেও হেরেছেনই, সাথে সাথে ওনার দল একটিও আসন পায়নি। তাই হয়তো এই আসামের বিধানসভার ভোটেও চ্যালেঞ্জিং হতে চলেছে আসামে। বদরুদ্দিন আজমল হেরেছেন, তবে হয়তো জনগণ কখনোই ভাবতে পারেনি এত ভোটে হার মানবে উনি। এই ধুবড়ী কেন্দ্রে জিতেছে রকিবুল হোসেন। সম্ভবত উনি সারা ভারতের মধ্যে 2024 সালের সাধারণ যে নির্বাচন হয়েছে সেখানে সব থেকে বেশি ভোটে জিতেছেন এই রকিবুল হোসেন। এই কেন্দ্রে বদরুদ্দিন আজমল হেরেছেন 10,12,476 ভোটে। ভাবা যায় উনি পরপর 3বারের সাংসদ হয়েও এত ভোটে হার মেনেছেন। আসলে এই কথাটা বলতেই হবে, জনগণ কাকে কখন চাইবে তা জনগণই জানে। তবে এইভাবে কাউকে হার মানতে হবে তা হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। আসামের জনগণও ভাবতে পারেনি যে বদরুদ্দিন আজমল 10 লক্ষর উপরে ভোটে হারবে। পরের আসন বাংলার বহরমপুরের রবিনহুডের আসন। যিনি বলেছিলেন এইবার ভোটে হারলে রাজনীতি ছেড়ে দেবেন। যাই হোক, উনি হেরেছেন। রাজনীতিতে এরকম অনেকেই বলে থাকেন, ভেবে নিলাম, তবে উনি যে হারবেন বহরমপুর কেন্দ্রতে তা হয়তো উনি স্বপ্নেও ভাবতে পারেননি, সাথে জনগণ তো ভাবতেই পারেননি। বাংলা তথা সারা ভারতের জনগণ উনি হারাই অনেকটা শকিং হয়ে গিয়েছিল যে অধীর রঞ্জন চৌধুরীও হারতে পারেন। উনি পরপর 5বারের সাংসদ, সেই 1999 সাল থেকে একভাবে জিতে আসছেন, কিন্তু এই কেন্দ্রে ইউসুফ পাঠানের কাছে উনি হার মানতে বাধ্য হলেন। ভোটের হিসাবে ভোট কিন্তু 3 দলই ভোট পেয়েছে, বিজেপি, টিএমসি এবং কংগ্রেস। এখানেই হয়তো অধীর রঞ্জন চৌধুরী পিছিয়ে পড়েছেন। এই কেন্দ্রের তৃণমূলের ইউসুফ পাঠানের জয় হয়েছে। আর উনি যখন শপথ নিতে যান ইউসুফ পাঠান, তখন কিন্তু সবাই যেন অধীরবাবুর কথাই স্মরণ করছিলেন। সংসদ ভবনে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর থেকে হেরেছেন 85,022 ভোটে। পরের আসন আমেঠি। কার কথা বলছি বুঝতেই পারছেন, স্মৃতি ইরানি। ইনি 2014 এবং 2019 লোকসভায় বিজেপির মন্ত্রিত্ব পদেও ছিলেন। এই আসনে সর্বপ্রথম উনি নজরে আসেন 2014 সালে, যখন রাহুল গান্ধীকে প্রথমবারের মতো টক্কর দেন। ঠিক 5 বছর পরে 2019 সালে আমেঠিতে স্মৃতি ইরানি গান্ধী পরিবারের এই পরম্পরা আসনে বিরোধী দলের সবথেকে গুরুত্বপূর্ণ সদস্য রাহুল গান্ধীকে হারিয়ে দেন। সেই থেকেই রাজনীতির ময়দানে স্মৃতি ইরানি মন্ত্রিত্বের সাথে সাথে একটি বড় নেতা বা নেত্রী হয়ে ওঠেন। তবে 2024 সালে
কংগ্রেস জেনে বুঝেই ঠিক সিদ্ধান্ত নিক আর প্ল্যান ছাড়াই নিক, একটি কঠিন সিদ্ধান্তের কাছে স্মৃতি ইরানি ভোটের লাইমলাইটের বাইরে চলে যান। এখানে রাহুল গান্ধীর পরিবর্তে ভোটে লড়েন অনামী কিশোরীলাল শর্মা। ব্যাস, হট সিট 2024 সালের নিমেষেই স্মৃতি ইরানির কাছে এক চ্যালেঞ্জের আসন হয়ে দাঁড়ালো। আর এই আমেঠি আসনে স্মৃতি ইরানি 1,67,196 ভোটে পরাজিত হলেন। পরের আসন কোনো ব্যক্তিত্বের হার নয়, এই আসনটি হারের চর্চায় আছে বিজেপির পুরো দলের হারের। ক্যান্ডিডেট তো হেরেছেনই, তবে এই আসনটি চর্চায় আসার প্রধান যে কারণ তা কিন্তু অযোধ্যার রাম মন্দির। যে রাম মন্দির গঠন নিয়ে এত কিছু হলো, সেই রাম মন্দির প্রতিষ্ঠার বছরেই লোকসভা আসনে হেরে যায় বিজেপি। ফৈজাবাদ আসন, যে আসনের অন্তর্গত অযোধ্যা, সেখানে বিজেপি সিটিং এমপি লাল্লু সিং হেরেছেন সমাজবাদী পার্টির প্রার্থীর কাছে। তবে প্রার্থী হেরেছে, তিনি এমন বড় মাপের নেতা কিনা তা সন্দেহ থাকলেও হারের প্রধান চর্চায় আসে এই লোকসভা কেন্দ্রটি। এই আসনটি হেরে যাওয়ার জন্য, রাম মন্দির প্রতিষ্ঠার পরেও অযোধ্যার আসন হারার জন্য মেন চর্চায়। আপনার মতামতে অন্য কোনো এই ধরনের বড় নেতার হারে শকিং নিউজ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই নেতাদের মধ্যে কার হার নিশ্চিত মনে হয়েছিল ভোটের আগে, তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।